জ্যোতিষশাস্ত্র কি কেরিয়ার গাইড বা রিলেশনশিপের ক্ষেত্রে গাইড করতে পারে? অ্যাস্ট্রোলজি আর নিউমারোলজি দুটোই তোমার কেরিয়ার রিলেটেড গাইডেন্স দিতে পারে। আমরা হঠাৎ করে কোনো নাম্বার নিয়ে নিচ্ছি, সেগুলো কি আমাদের জীবনে প্রভাব ফেলে? তোমার ডেস্টিনি প্ল্যানেটের সঙ্গে যদি তোমার মোবাইল নাম্বার কম্প্যাটেবল না হয়, ধরো তোমার ডেস্টিনি নাম্বার 5 আর তোমার মোবাইল নাম্বারে বেরিয়ে গেল 4, তাহলে তোমার কিন্তু লাইফের ডেপস দিনের পর দিন বাড়তে থাকবে, ধারবে। প্রত্যেকটা পদক্ষেপে যদি ধরো আজকে বেরোনো যাবে কিনা বাড়ি থেকে, আমাকে একবার জেনে নিতে হবে। মানে আজকে ধরো আমার একটা খুব ইম্পর্টেন্ট মিটিং রয়েছে, খুব বেশি মাথায় নিয়ে ফেলা ভালো নয়। আমরা ম্যানিফেস্টেশনেও আমরা এটা বলি, ম্যানিফেস্টেশনে বলো বা সাইকোলজিক্যালি বলো, যেই জিনিসকে তুমি যত বেশি চেজ করবে সেই জিনিস কিন্তু তোমার তত ক্ষতি করবে। মাঙ্গলিক আর যারা মাঙ্গলিক নন তাদের ক্ষেত্রে কি সমস্যা হতে পারে? একটা মাঙ্গলিক ব্যক্তির যখন একটা মাঙ্গলিক ব্যক্তির সঙ্গেই বিয়েটা হয়, তখন দুজনের ওই লেভেলের এনার্জিটা ম্যাচ হয়ে যায়। দুজনের মেন্টালিটি, দুজনের এনার্জি লেভেলের ম্যাচিং, দুজনের যুক্তি, তো সেই ম্যাচিংটা হওয়ার কারণে তাদের দুজনকে আমরা কম্প্যাটিবল বলে থাকি, যে তখন সেই ম্যারেজটাই বেশি ঝগড়াঝাটি হওয়ার বা ডিভোর্স বা সেপারেশন হওয়ার অতটা চান্স থাকে না। আচ্ছা, সংখ্যাতত্ত্ব বা জ্যোতিষশাস্ত্র কি কেরিয়ার গাইড বা রিলেশনশিপের ক্ষেত্রে গাইড করতে পারে? মানে কেরিয়ারের চয়েস বা রিলেশনশিপের ক্ষেত্রে গাইড করার? অবশ্যই। দেখো, মানুষের লাইফে তিনটেই সেক্টর মেন থাকে: কেরিয়ার, রিলেশনশিপ অ্যান্ড হেলথ। কেরিয়ার সবার ফার্স্টে তুমি নিউমারোলজিক্যালি যদি জানতে চাইছো, তোমার ডেস্টিনি নাম্বার যেটা থাকবে সেই বলে দেবে যে কোন দিকে গেলে তোমার ভালো হতে পারে, কোন দিকে গেলে তোমার খারাপ হতে পারে। অ্যাস্ট্রোলজিক্যালি যদি তুমি জানতে চাইছো যে কেরিয়ার ওয়াইজ তোমার রাশি লগ্ন ছাড়াও তোমার সেকেন্ড হাউস, তোমার 6th হাউস, তোমার 10th হাউস বলে দেবে যে কোন দিকে গেলে তুমি সেখান থেকে মানে নেম, ফেম, প্রফিট, পয়সা, টাকা, বাড়ি, গাড়ি সব তুমি পেতে পারবে। তো অ্যাস্ট্রোলজি আর নিউমারোলজি দুটোই তোমার কেরিয়ার রিলেটেড গাইডেন্স দিতে পারে। ম্যারেজ রিলেটেড, ম্যারেজ কম্প্যাটিবিলিটি যেটা আমরা চেক করি বেসিক্যালি, যে কার সঙ্গে ম্যারেজ তুমি করতে চাইছো বা কার সঙ্গে তুমি করছো, তার সঙ্গে ম্যারেজ হলে তোমার আফটার ম্যারেজ কি রিপারকেশন পড়বে, সেটা ভালো হবে না খারাপ হবে, সেটা ডিভোর্সের দিকে যেতে পারে, বা কি প্রবলেমস ওখানে ফাইন্যান্সিয়াল ডেপসে তোমরা পড়তে পারো, বেবি হতে প্রবলেম হতে পারে, এগুলোও অ্যাস্ট্রোলজি আর নিউমারোলজি বলে দিতে পারে। একদম। আচ্ছা, অনেক সময় হয় যেহেতু নাম্বারের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা প্রত্যেকের লাইফে রয়েছে, তার চার্ট অনুযায়ী যে নাম্বারটা তার আসছে, বা দুটো নাম্বার তুমি বললে, আচ্ছা এই নাম্বার দুটো কিভাবে আলাদা করা যায়? মানে এই ক্যালকুলেশনটা কি? রুলিং নাম্বার হচ্ছে তোমার শুধু ডেট থেকে আসছে, মানে তোমার জন্ম শুধু তারিখ থেকে। যেরকম তুমি যদি কোনো মাসের 25 তারিখে জন্মাচ্ছ, তোমার রুলিং নাম্বার বা সাইকিক নাম্বার হচ্ছে 2 + 5 = 7। আর লাইফ পাথ বা ডেস্টিনি নাম্বার হচ্ছে পুরো ডেট অফ বার্থ প্লাস মান্থ প্লাস ইয়ার। তোমার জন্ম যদি 25শে মে 1997, তাহলে তোমার ডেস্টিনি নাম্বার হচ্ছে 2 + 5 + 5 + 1 + 9 + 9 + 7। সেটা এবার অল টোটাল যেটা আসছে সেটাকে সিঙ্গেল ডিজিটে নিয়ে গিয়ে তোমার ডেস্টিনি নাম্বার। ওকে, এবং এই দুটোই ততোধিক গুরুত্বপূর্ণ নিউমারোলজির ক্ষেত্রে? হ্যাঁ, এই দুটোই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ থাকে। এরপরে নেম নাম্বার আসে, যেটা তোমার নাম থেকে ডিরাইভ করা হয়। তোমার সোল আর্জ নাম্বার হয়, যেটাও তোমার নেম নাম্বার থেকে ডিরাইভ করা হচ্ছে। এগুলো তোমার লাইফে তোমার নাম তোমার কেরিয়ারের জন্য কতটা কম্প্যাটেবল সেটা বলে দেবে। যদি কম্প্যাটেবল না হয়, তোমার ডেস্টিনি নাম্বারের সঙ্গে যেই নাম্বার কম্প্যাটেবল হয় সেই ওয়াইজ নিউমারোলজিস্টরা তোমার নামের স্পেলিং চেঞ্জ করতে পারে বা তোমার নাম চেঞ্জ করতে পারে, তুমি যদি করাতে চাও। সেই নাম্বারগুলো ডিরাইভ করা যায়। একদম, মানে সেখানে অনেক সময় আমরা দেখি, বা বিশেষ করে ফিল্ম স্টারদের ক্ষেত্রে এটা বেশিই দেখি, যে তারা নামের আগে বা পরে হয়তো একটা ওয়ার্ড বেশি জুড়ে দিয়েছেন বা কিছু একটা চেঞ্জ করেছে, বা নামই অনেক সময় পরিবর্তন করে। তো এটা পুরোপুরি নিউমারোলজির খেলা। ওকে, অনেক সময় হয় যে গাড়ির নাম্বার বা মোবাইল নাম্বার, সেটা তো আমরা সব সময় যে কোনো একজন নিউমারোলজিস্টকে কনসাল্ট করলাম, করে নিলাম সেটা নয়। একটা মোবাইল নাম্বার মনে হলো যে এই নাম্বারটা আমি খুব ভালো মনে রাখতে পারবো, নিয়ে নিলাম। এবার এই যে আমরা হঠাৎ করে কোনো নাম্বার নিয়ে নিচ্ছি, সেগুলো কি আমাদের জীবনে প্রভাব ফেলে? প্রভাব ফেলতে পারে। যেরকম তোমার ডেস্টিনি প্ল্যানেটের সঙ্গে যদি তোমার মোবাইল নাম্বার কম্প্যাটেবল না হয়, তোমার অল ওভার যে মোবাইল নাম্বারে যে 10টা ডিজিট আছে সেটাকে
প্লাস করে সিঙ্গেল ডিজিটে এনে সেটা যদি কম্প্যাটেবল না হলো, ধরো তোমার ডেস্টিনি নাম্বার 5 আর তোমার মোবাইল নাম্বারে বেরিয়ে গেল 4, তাহলে তোমার কিন্তু লাইফের ডেপস দিনের পর দিন বাড়তে থাকবে, ধার দেনা। এরকমও হতে পারে। বা ধরো তোমাকে যে তোমার অনেক ক্লায়েন্টস তোমাকে ফোন করছে, কিন্তু সবার সঙ্গে রিলেশন তোমার দিনের পর দিন খারাপ হতে, কারণ তুমি কমিউনিকেশনে তোমার মেন সোর্সই ওখানে তোমার ফোন। এবার তোমার ফোন নাম্বারটা যদি তোমার সঙ্গে কম্প্যাটেবল না থাকে, তুমি যাদের সঙ্গে কথা বলবে কোনো না কোনো দিক থেকে মিসআন্ডারস্ট্যান্ডিংস বাড়তে থাকবে। তো সেদিক থেকে ফোন নাম্বার ভীষণ ম্যাটার করে। গাড়ির নাম্বার যদি কম্প্যাটেবল না হয়, ধরো তোমার ডেস্টিনি নাম্বারে ধরো নাম্বার 2 আছে, এবারে গাড়ির নাম্বারে তোমার নাম্বার 8 চলে এলো, অ্যাক্সিডেন্ট ছোটখাটো, বা গাড়িতে বারবার কোথাও না কোথাও ধাক্কা লেগে যাচ্ছে, কোথাও চোট লেগে যাচ্ছে, এ হচ্ছে, তো এগুলো ম্যাটার করে। কিন্তু একজন সাধারণ মানুষের ক্ষেত্রে যদি প্রত্যেকটা পদক্ষেপে ধরো যে কোনো কাজ করতে গেলে যদি সংখ্যাতত্ত্ব বিচার করে করতে হয়, তাহলে তো সেটা অনেকটা টাইম টেকিং, বা সেটা অনেকটা একটা অন্য রুটের মাধ্যমে যেতে হচ্ছে। তাহলে তো সেই মানুষটি ভাবতে পারেন যে আমি তো অনেক পিছিয়ে পড়ছি, মানে এই কাজটা তো আমার হয়েই যেত, এই কাজটা কিন্তু আমি এগুলো করতে গিয়ে অনেকটা সময় দিয়ে ফেলছি, তাদের জন্য কি বলবো? দেখো, ইটস অল অ্যাবাউট গাইডেন্স। একটা নিউমারোলজি গাইডেন্স পেতে তোমার 5 থেকে 10 মিনিট টাইম লাগবে, তার বেশি টাইম যায় না। মানুষ এত বিজি থাকার পরেও অনেক ফ্রি টাইম থাকে ঘুরতে যাওয়ার জন্য, পার্টি করার জন্য। বাস একটা দিন একটা 5 থেকে 10 মিনিটের কনসালটেশনে যদি তুমি ওই গাইডেন্সটা পেতে পারো যে এই রাস্তায় চললে বা এই জিনিসগুলো মানে করলে আমার লাইফে এই প্রবলেমটা ক্রিয়েট হবে না, এই গাইডেন্সটা যদি একটা 5-10 মিনিটের সেশনে আমি পেয়ে যাই, তাহলে সেটা তো খুব বেশি প্রবলেমেটিক বলে আমার মনে হচ্ছে না। কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে যদি ধরো আজকে বেরোনো যাবে কিনা বাড়ি থেকে, আমাকে একবার জেনে নিতে হবে, মানে আজকে ধরো আমার একটা খুব ইম্পর্টেন্ট মিটিং রয়েছে, খুব বেশি মাথায় নিয়ে ফেলা ভালো নয়। আমরা ম্যানিফেস্টেশনেও আমরা এটা বলি, ম্যানিফেস্টেশনে বলো বা সাইকোলজিক্যালি বলো, যেই জিনিসকে তুমি যত বেশি চেজ করবে সেই জিনিস কিন্তু তোমার তত ক্ষতি করবে, প্লাস তুমি ওটা পাবেও না। এটা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি বা ম্যানিফেস্টেশনেও কাজ করে। তুমি কনসাল্ট করছো, তুমি জেনে নিচ্ছ, দ্যাট ইজ ফাইন। তুমি তোমার যদি ভীষণ প্যালপিটেশন হচ্ছে, তুমি 5 মাস 6 মাস ছাড়া কনসাল্ট করছো, বা 1 বছর 2 বছর, কারণ তুমি একবার যখন কনসাল্ট করছো তুমি তোমার হোল লাইফেরই তুমি গাইডেন্স নিতে পারো। এরকম নয় যে তোমাকে গাইডেন্স নেওয়ার জন্য বারবার আসতে হবে। এবারে তোমার মেজর ইনসিডেন্ট গুলো ওয়াইজ তুমি গাইডেন্স নিয়ে নাও। মাইনার ইনসিডেন্ট তো আপস এন্ড ডাউন সবার লাইফে থাকে, সেটা আমাদের নিজেদের অ্যাস্ট্রোলজারদের লাইফেও থাকে। আমরা যদি রোজ ভাবতে বসি যে আজকের দিনটা কেমন যাবে, এটা করলে ভালো যাবে কিনা, ওটা করলে ভালো, তার মানে কি আমরা জিনিসটাকে ভীষণ চেজ করছি। আমরা যদি সবসময় ভগবানকে ডাকতে থাকি, ভগবানও বিরক্ত হবেন। তো যে কোনো জিনিস একটা লিমিট অব্দি ভালো, চেজ করা ভালো নয়। তো গাইডেন্সের জন্য পজিটিভলি সেটাকে ম্যানিফেস্ট করা বা সেই গাইডেন্সকে মাথায় নেওয়া খুব ভালো জিনিস, বাট সেটার ওপরে যদি তুমি ডিপেন্ড হয়ে পড়ো, দ্যাট ইজ নট আ গুড থিং। ম্যানিফেস্টেশনের কথা বললে এই বছরটা আমরা দেখেছি বেশ কয়েকটা এরকম দিন এসছে যেখানে বলা হচ্ছে বিভিন্ন রকমের ম্যানিফেস্ট করলে সেটা খুব ভালো একটা ফল দেবে। আগামী দিনগুলোতে যেহেতু বললাম যে অনেকটা সময় বছরের চলে গেছে, যদিও বাংলা মতে যদি যাই তাহলে বছরটা সবে শুরু হয়েছে, তো সব মিলিয়ে আগামী দিনগুলোতে এমন কি কি গুরুত্বপূর্ণ বা ভালো দিন রয়েছে যেখানে কি ধরনের ম্যানিফেস্টেশন করা যেতে পারে? সেই জুলাইতেই আসছে 7th জুলাই। 7th জুলাইতে 777 টেকনিকে তোমরা ম্যানিফেস্ট করতে পারো। সেটা কিছুই নয়, ঘুম থেকে উঠে তোমাদের যেই উইশটা থাকবে সেটা তোমাদের যে কোনো 7টা উইশ তোমরা লিখতে পারো, পজিটিভলি ম্যানিফেস্ট করতে পারো। তোমাদের 77 টাইমস একটা পেজে লিখতে হবে। এটা 7th জুলাই করে নিতে হবে 777 টেকনিকে। আর পজিটিভলি ম্যানিফেস্ট করা মানে ধরো তুমি চাইছো তোমার একটা বাড়ি হয়ে যাক, তো তুমি সেখানে পজিটিভলি লিখবে, থ্যাংক ইউ ইউনিভার্স, আমার বাড়ি হয়ে গেছে, আমার বাড়িতে আমি ভালো আছি। দ্যাট ইজ দি ম্যানিফেস্টেশন, ঠিক আছে? তারপরে তুমি আবার ম্যানিফেস্ট করতে পারো 10th অক্টোবর, 11th নভেম্বর, 12th ডিসেম্বর। এগুলো ম্যানিফেস্টেশনের জন্য খুব ভালো দিন হয়ে থাকে। 8th অগস্ট। তো এই দিনগুলো ম্যানিফেস্ট করতে পারো। ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক খুব ভালো হয়, যে এই যে দিনগুলো পড়ছে এই দিন সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে ননভেজ খাওয়ার আগে, ঠিক আছে, তুমি একটা গ্লাসে জল নিলে, জলটা নিয়ে তার নিচে তুমি একটা পেপারে তোমার উইশটা লিখে গ্লাসটা জাস্ট ওর উপরে চাপিয়ে তুমি রেখে দেবে, ঠিক আছে? ওই দিনটা পুরো তুমি চাপিয়ে রেখে দিলে।
তার পরের দিন যখন 8 অগস্ট আসছে, তারপরে 8 দিন পর্যন্ত ওই জলটা তুমি একটু একটু করে খাবে, আর যখন খাবে তখন তোমার মাথায় ওই পজিটিভ ম্যানিফেস্টেশনটা থাকবে, যে উইশটা তুমি ওখানে লিখেছো। যখন 10th অক্টোবরের জন্য করছো 10 দিন পর্যন্ত করবে, এইরকম করেও তোমরা ম্যানিফেস্ট করতে পারো। এমনিতে কি নিয়মে করা উচিত ম্যানিফেস্টেশন? যে কোনো ম্যানিফেস্টেশনের কি যে কোনো ম্যানিফেস্টেশনের অনেক রুল থাকে, অনেক রুল। যেরকম আমি তোমাকে এখন একটা বললাম 777, তারপরে ওয়াটার ম্যানিফেস্টেশন রুল বললাম, বাট প্রত্যেকটা ম্যানিফেস্টেশন রুলের মধ্যে তোমাকে থাম্ব রুল যেটা মাথায় রাখতে হবে, যে এক জিনিসটা ম্যানিফেস্ট করে নেওয়ার পর তোমার কোনো ইফ অ্যান্ড বাট যে এখনো হচ্ছে না কেন, ডাউটিং নেচার, এগুলো আনা চলবে না। পুরো পজিটিভ থাকতে হবে, ডিভাইনের হাতে ছেড়ে দিতে হবে। আমি ম্যানিফেস্ট করেছি মানে জিনিসটা হয়ে যাবে, এই থাম্ব রুলটা তোমাকে মনে রাখতে হবে। মানে ওই ফেথটা তোমার রাখতে হবে পুরো বিষয়টা। ফেথ না রাখলে তুমি যতই ম্যানিফেস্টেশন টেকনিক ফলো করো না কেন, কিচ্ছু হবে না। অনেক সময় হয় আমরা হয়তো রাস্তায় ঘাটে হাঁটাচলা করছি বা কোথাও যাচ্ছি, হঠাৎ করে হয়তো মোবাইলের সময় দেখার জন্য মোবাইলটা তুললাম, হঠাৎ করে চোখে পড়লো যে 1:11 111 কখনো হতে পারে 333 দেখতে পাচ্ছি। এগুলোর কি আলাদা কোনো ভূমিকা বা বিশেষত্ব আছে? এগুলোকে আমরা এঞ্জেল নাম্বারস বলে থাকি। যখন হঠাৎ হঠাৎ তোমরা এই এঞ্জেল নাম্বারস গুলো দেখতে পাবে, তোমরা গাড়ির নাম্বার প্লেটেও দেখতে পারো, ফোনেও দেখতে পারো, বা কোনো রাস্তায় কোনো হোর্ডিং বা পোস্ট দেওয়া আছে সেখানেও দেখতে পারো। তো এই এঞ্জেল নাম্বারস গুলো যখন হঠাৎ হঠাৎ আসতে শুরু করে বা তোমাদের নোটিস যখন যায়, কারণ অনেকের সামনে এলেও তারা কিন্তু নোটিস করে না, যখন তোমার নোটিস যাচ্ছে তার মানে হচ্ছে যে ইউনিভার্স তোমার সঙ্গে আছে, অ্যান্ড তুমি যেই রাস্তায় যাচ্ছ ইউনিভার্স কিন্তু তোমাকে গাইড করছে, তোমাকে সেদিকে নিয়ে যাবে। যেরকম 111 বা 4 যে এঞ্জেল নাম্বার হয়, 41 যেটা হয় 1111, এটার মেন মিনিং হচ্ছে যে তুমি যেই রাস্তায় যাচ্ছ একদম ঠিক, বা তোমার মাথায় যে ইনটিউশনটা কাজ করছে একদম ঠিক। এটার মানে কিন্তু এটা নয় যে তুমি যখন টাইমটা দেখছো তুমি টাইমটা দেখে কিছু চেয়ে নিলে, দ্যাট ইজ নট রাইট। তুমি ওই টাইমটা দেখার আগে তোমার মাথায় যেটা চলছিল, সেটা ইনটিউশন রিলেটেড হোক, তোমার উইশ রিলেটেড হোক, যা রিলেটেড, ওই টাইমটা দেখার আগে যেটা চলছিল সেটা ভেবে নেওয়ার পরেই যদি হঠাৎ করে তুমি ওই টাইমটা দেখো, তার মানে তুমি একদম রাইট ওয়েতে আছো, অ্যান্ড ইউনিভার্স তোমাকে হেল্প করবে ওই দিকে যাওয়ার জন্য। ওকে, মানে তোমার রাস্তাটা সঠিক। হ্যাঁ, 333 যদি তুমি এইভাবে দেখো, তার মানে তোমার স্পিরিচুয়ালি আরো নলেজ গেনের দরকার, তোমার সেলফ হিলিং এর ভীষণ দরকার, তোমার তুমি হায়ার স্টাডিজ এর দিকে যেতে পারো, হায়ার স্টাডিজ এর লাইন তোমার জন্য খুব ভালো হবে। তো এরকম আলাদা আলাদা এঞ্জেল নাম্বারস এর আলাদা আলাদা মিনিং থাকে। 4 যদি হয়, যদি 4 হয়, 444 বা 4 যদি দেখো, তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স। তুমি যেই জিনিস নিয়ে কাজ করছো পারফেক্ট ওয়েতে কাজ করো, সাফল্যর কোনো শর্টকাট হয় না, কোনো রকম শর্টকাট নিতে যেও না, তাহলে কিন্তু তুমি খুব বাজেভাবে ডাউনফলে চলে যাবে। 100% এফোর্ট দিয়ে খাটো, ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স তোমার রাস্তাতেই আছে। এন্ড 5 555 বা 4 যখন আমরা দেখি, তার মানে হচ্ছে যে ধরো অনেক দিন ধরে অনেক রকমের স্ট্রাগলের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, মেন্টাল স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছ, ফিজিক্যাল স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছ, সবার সঙ্গে ভীষণ ঝামেলা হচ্ছে, কমিউনিকেশন হচ্ছে। তো এটা টাইম হচ্ছে যে এই জিনিসগুলোর এন্ড এসে গেছে। তুমি যতই মেন্টালি স্ট্রেসে থাকো, ডিপ্রেশনে থাকো, তোমার ভালো সময় আসতে চলেছে। মেন্টালি তুমি একটা পিসফুল স্টেটে এবার যাবে। এতগুলো যখন বলে দিয়েছো তখন ইগারনেসটা আরো বেড়ে গেছে যে এরপরে 6 এ কি হতে চলেছে, 7 এ কি হতে চলেছে, 8 এ কি হতে চলেছে। তো সেটাও তুমি একটু ইলাবোরেট করে বলে দাও। দেখো 666 যখন তুমি দেখবে বা 6 যখন তুমি দেখবে, তার মানে লাক্সারিয়াস লাইফ তোমার লাইফে আছে, সেটার জন্য তুমি ম্যানিফেস্ট করতে পারো, বা তুমি যেই লাইনেই যাবে তুমি ভীষণ অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করবে। যখন 777 তুমি দেখো, তোমার স্পিরিচুয়াল গেন হবে, স্পিরিচুয়ালিটি তুমি আরো নলেজ গেন করবে। প্লাস 777 কে আমরা মাস্টার এঞ্জেল নাম্বারও বলে থাকি। তোমার যদি কোনো ধার দেনা থেকে থাকে, যদি অনেক দিন ধরে তুমি ডেবসে ডুবে আছো, সেখান থেকেও তুমি কিন্তু এবার খুব তাড়াতাড়ি বেরোতে স্টার্ট হবে। 888 ম্যাটেরিয়ালিস্টিক এঞ্জেল নাম্বার, ভীষণ পরিমাণে নেম ফেম, তোমার পপুলারিটি, তোমার কাজে সাফল্যতা, তোমার সাকসেস নিয়ে আসবে। একদম। আর 7 এর ক্ষেত্রে যেমনটা বললে, সেটা কি 4-7 দেখলেও একই? 4-7 দেখো, 3টে দেখছো 4টে দেখছো একই জিনিস, বাট যখন 4টে তুমি দেখছো তখন ওটা আরো ডিপলি তোমাকে ওই দিকে নিয়ে যাবে, মানে আরো ডিপলি ইউনিভার্স ট্রাই করছে সেই জিনিসটাকে নিয়ে আসার জন্য।
একদম। অর্থাৎ তাহলে মানে আমার তোমার সঙ্গে কথা বলে এটাই মনে হলো যে নিউমেরোলজি বলো বা অ্যাস্ট্রোলজি বলো, দুটোই ভগবান এবং সুপার পাওয়ার দুটোকেই বিশ্বাস করে বা বিলিভ করে। ভগবানকে বিশ্বাস করে। সুপার পাওয়ার দেখো, পুরোপুরি মিস্টিক্যাল ওয়েতে কোনো কিছু হয়ে যায় না, সেটা ভগবানের ওপর ডিপেন্ড করছে, ভগবানের সঙ্গে তোমার স্পিরিচুয়াল কানেকশনের ওপর ডিপেন্ড করছে, সেই স্পিরিচুয়াল কানেকশনের উপর তোমার কতটা ফেথ আছে সেটার উপর ডিপেন্ড করছে, সেই ফেথ রেখে সেই জিনিসটার পেছনে তুমি কতটা পজিটিভলি ট্রাই করছো সেটার উপরেও ডিপেন্ড করছে। একদম, তার মানে অনেকগুলোর সঙ্গে এক একটার সঙ্গে এক একটা রিলেশন রয়েছে আর কি। আচ্ছা, এই যে বিভিন্ন প্ল্যানেটের অ্যালাইনমেন্ট, এটা কি যে কোনো ধরনের গ্লোবাল যে ইভেন্ট সেটাগুলোকে এফেক্ট করে? হ্যাঁ, এফেক্ট করে। যেরকম এগুলো বেসিক্যালি এটা আমার ফিল্ড নয়, বাট তাও যতটা আমরা টুকটাক থিসিসে ফাইন্ড আউট করেছি বা স্টাডি করেছি, যখন প্ল্যানেটস এর অ্যালাইনমেন্ট হয় বা কনজাংশন হয় বা ফুল মুন, নিউ মুন বা ইক্লিপস হয়, এগুলো সোশ্যাল ইভেন্ট তে কি শিফট আসতে পারে। যেরকম ধরো একটা প্লেসে একটা সোশ্যাল ইভেন্ট হচ্ছে, সেই প্লেসে সেই দিন প্ল্যানেটসদের পজিশন কি আছে বা কোনো মুভমেন্ট হচ্ছে কিনা, কোনো অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা, সেটা কিন্তু আগের থেকে বলে দিতে পারে যে ইভেন্টটা কিরকম যেতে পারে। ওকে। বা ধরো এই যে 30শে মে 6টা প্ল্যানেটের অ্যালাইনমেন্ট আসছে, আমাদের মার্স, ভেনাস, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন। তো যেটা এসেছিল একদম মহাভারতের সময়, এটা আমরা অনেকেই শুনছি আজকাল রেলেও, তো যেটা অ্যাকচুয়ালি আসছে, তো এটা কোনো যুদ্ধ বা কিছুর জন্য না, এটা হচ্ছে নিউ বিগিনিংস এর জন্য। এটা স্পিরিচুয়ালি, পলিটিক্যালি, ইকোনমিক্যালি বা মানুষ নিজেদেরকে নতুন করে যদি সেলফ ডেভেলপমেন্ট কিছু করতে চায় সেটার জন্য নিউ বিগিনিংস নিয়ে আসবে। তো সেই দিকে মানুষকে পুরোপুরি পজিটিভলি ট্রাই করতে হবে। এই দিনের জন্য আলাদা কোনো ম্যানিফেস্টেশন রয়েছে? 30শে মে ম্যানিফেস্টেশন তোমরা করতে পারো সব থেকে ভালো, যেটা 369 ম্যানিফেস্টেশন টেকনিক। সকালবেলা 3 বার, দুপুরবেলা 6 বার, রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে 9 বার। তোমাদের যা উইশ থাকবে পজিটিভলি তোমরা ডায়েরিতে লেখো। 369 ম্যানিফেস্টেশন টেকনিক। মানে সেটা যে কটা উইশ হতে পারে, মানে একাধিক হতে পারে? একাধিক হতে পারে, বাট একটা টাইমে 30th মে এর জন্য আমি বলবো, যেটা যেহেতু এটা নিউ বিগিনিংস এর জন্য মেনলি, তো একসঙ্গে তো অনেক কিছু বিগিনিংস তোমরা করতে পারবে না, সেটা আইদার তোমার সেলফ ডেভেলপমেন্ট হবে, ইদার তোমার কাজ, ইদার তোমার রিলেশনশিপ বা তোমার পাস্ট ট্রমাসকে হিল করে তুমি নতুন লাইফের দিকে যেতে চাইছো, তো যে কোনো একটা জিনিস নিয়ে ম্যানিফেস্ট করাই বেটার। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে জানার খুব ইচ্ছে, যে সাধারণত বিয়ের সময় যেটা দেখা যায় যে কোনো বিয়েতেই যারা বাড়ির বড়রা রয়েছেন তারা অনেক সময় ওই যাচাই করে নেন যে কার সঙ্গে কার কতটা কম্প্যাটিবিলিটি হবে। তো সেক্ষেত্রে মাঙ্গলিক আর যারা মাঙ্গলিক নন তাদের ক্ষেত্রে কি সমস্যা হতে পারে, এটা একটু তুমি যদি বলো। দেখো, যেই ব্যক্তিরা মাঙ্গলিক হয়ে থাকেন, হালকা মাঙ্গলিক বা উচ্চ মাঙ্গলিক, তাদের মধ্যে একটা পজিটিভিটি যেরকম থাকে যে তারা ভীষণ অ্যাম্বিশিয়াস হয়। ঠিক আছে, তাদের মধ্যে সবসময় একটা কিছু না কিছু করার একটা উদ্যম চেষ্টা সবসময় থাকে। বাট নেগেটিভিটি যেটা থাকে যে তারা ভীষণ ওভার এক্সাইটেড হয়, মানে রেগে গেলে হয়তো ভীষণ রেগে যাচ্ছে, বা আপসেট হলে ভীষণ আপসেট হয়ে যাচ্ছে। ভুল জিনিসের সঙ্গে তারা অ্যাডজাস্ট করতে পারে না, যেটা অনেক ক্ষেত্রে ম্যারেজের ক্ষেত্রে অনেক মানুষকে করতে হয় একটা ম্যারেজ লাইফকে বাঁচিয়ে রাখার জন্য। আর যেহেতু ওদের মধ্যে মঙ্গলের এনার্জি, ফায়ার এনার্জিটা অনেক বেশি থাকে, তো যখনই ওনারা দেখেন যে কোনো ভুল জিনিস হচ্ছে বা কিছু, তো সেটাকে একটা ঝগড়ার দিকে অটোমেটিক্যালি মাঙ্গলিক যোগ কিন্তু নিয়ে চলে যায়। তো সেটা তখন কি হয় যে একটা মাঙ্গলিক ব্যক্তির, যখন একটা মাঙ্গলিক ব্যক্তির সঙ্গেই বিয়েটা হয়, তখন দুজনের ওই লেভেলের এনার্জিটা ম্যাচ হয়ে যায়, দুজনের মেন্টালিটি, দুজনের এনার্জি লেভেলের ম্যাচিং, দুজনের যুক্তি। তো সেই ম্যাচিংটা হওয়ার কারণে তাদের দুজনকে আমরা কম্প্যাটিবল বলে থাকি, যে তখন সেই ম্যারেজটাই বেশি ঝগড়াঝাটি হওয়ার বা ডিভোর্স বা সেপারেশন হওয়ার অতটা চান্স থাকে না। বাট ঠিক সেইভাবে যদি একটা মাঙ্গলিক আর একটা অমাঙ্গলিক ব্যক্তির বিয়ে হয়, এক হচ্ছে অমাঙ্গলিক ব্যক্তিদের মধ্যে আদার ফ্যাক্টরসও ম্যাটার করে, বাট জেনারেলি যেটা হয় যে একটু রয়ে সয়ে এগোনো, হ্যাঁ দেখা যাবে, কথা বলে নেব, বুঝে নেব, বা ধরো একজন ইনসাল্ট হচ্ছে আরেকজন সেখানে মানে ওটাকে খুব একটা সাপোর্ট করলো না, ঠিক আছে মাথা গরম করে কোনো লাভ নেই, এ নেই, তো সেখানে এনার্জিটা ভীষণ ডিসব্যালেন্সড হয়ে যায় দুজনের মধ্যে, যে কারণে ডিভোর্স বা সেপারেশনের চান্সটা অনেক বেড়ে যায়। সেই কারণেই আমরা বলে থাকি যে একজন মাঙ্গলিকের সঙ্গে বিয়ে হওয়াটাই বেশি ভালো।
ওকে, আচ্ছা এবারে একটু রঙের ক্ষেত্রে চলে আসি। কারণ প্রত্যেকটা দিনের ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা শুনে থাকি এক একটা দিন এক একটা রং পরলে খুব ভালো, আবার এক একটা রং অ্যাভয়েড করলে খুব ভালো। তো আমরা যদি দিন অনুযায়ী তোমার কাছে জানতে চাই যে কোন রং পরা উচিত আর কোন রং পরা উচিত নয়। দেখো, যেরকম রবিবার দিন কানেক্ট থাকে রবির সঙ্গে, সূর্যর সঙ্গে। সেই দিন তোমরা যে কোনো ব্রাইট অরেঞ্জ, ব্রাইট ইয়েলো, ব্রাইট পার্পল কালারের ড্রেস পরো, তোমাদের জন্য খুব লাকি। ব্ল্যাক কালার পুরো অ্যাভয়েড করা উচিত। মানডে, সোমবার কানেক্ট থাকে মুন এনার্জির সঙ্গে, হোয়াইট কালার। যদি সাদা পরতে না পারো, একদম লাইট ক্রিম, লাইট ব্লু কালার খুব ভালো। সোমবার দিনও যে কোনো ডার্ক শেডের কালার তোমাদের অ্যাভয়েড করাই ভালো। মঙ্গলবার দিন কানেক্ট থাকে মঙ্গলের সঙ্গে রেড কালার। প্লাস মঙ্গল যেহেতু ব্লাডের সঙ্গে কানেক্ট থাকে, রেড কালার যেরকম পজিটিভ ভাইব প্রোভাইড করে, তোমাদের ব্লাড রিলেটেড প্রবলেম থাকলে সেটাকেও দূর করতে কিন্তু হেল্প করবে। বুধবার দিন কানেক্ট হচ্ছে মার্কিউরির সঙ্গে। বুধবার দিন সবুজ রঙের শেডের যে কোনো মানে কালারের ড্রেস তোমরা পরো, তোমাদের জন্য লাকিও হবে, তোমাদের কমিউনিকেশন পাওয়ারও এনহ্যান্স করবে। বৃহস্পতিবার দিন বৃহস্পতির সঙ্গে জুপিটারের সঙ্গে হলুদ রঙের শেডের যে কোনো ড্রেস, ইয়েলো কালারের। শুক্রবার দিন শুক্র, সাদা, অনলি হোয়াইট। হ্যাঁ, সেই হোয়াইটের সঙ্গে কিছু লাইট কালার্স মিক্স থাকতে পারে, বাট ডেফিনেটলি সাদা তোমাদের ওয়েলথও অ্যাট্রাক্ট করবে, তোমাদের লাইফে পজিটিভিটিও বাড়াবে। শনিবার দিন আমাদের কানেক্ট থাকে শনির সঙ্গে। তো শনিবার দিন ব্ল্যাক কালার তোমরা পরতে পারো, যারা ব্ল্যাক কালার পরতে ভীষণ ভালোবাসো। সেটা বাদে নেভি ব্লু, ডার্ক মেরুন, ডার্ক ব্রাউন তোমরা পরতে পারো। মানে একটু ডার্ক শেডের সমস্ত যে কালার গুলো রয়েছে সেটা তোমরা শনিবার দিন পরা যেতে পারে। তার মানে প্রত্যেকটা রঙেরও আলাদা আলাদা একটা ভূমিকা আছে দিন অনুযায়ী, তাই তো? আচ্ছা, এবারে ভেনাসের কথায় আসি, এটার কি ভূমিকা? মানে ধরো সেটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক, ম্যারেজ লাইফের ক্ষেত্রে হোক, ওয়েলথের ক্ষেত্রে হোক, কি ভূমিকা রয়েছে? দেখো, শুক্র ভীষণ সেন্সিটিভ প্ল্যানেট। শুক্র মানুষের লাইফে, মানে ওর ভূমিকাই হচ্ছে মানুষের লাইফে যেরকম লাক্সারি নিয়ে আসে, সেরকম মানুষের লাইফে ভালোবাসা, রিলেশনশিপে বলো, ম্যারেজে বলো, সেটাকেও কিন্তু ভেনাসই সব থেকে বেশি অ্যাট্রাক্ট করে। এবার সেই ভেনাসের জন্য তো মানে সব থেকে ভালো রেমেডি যেটা হয়ে থাকে, এক হচ্ছে শুক্রবার দিনগুলো সাদা রঙের ড্রেস পরো, শিব ঠাকুরকে পুজো করো। সব থেকে ইজি আর ভালো। শিব পুজো করার সময় একদম নর্মাল ওয়েতে যেরকম তোমরা জল অভিষেক করো সেটাই করো, 3 বার ওম নমঃ শিবায় বলো। এটা বাদে তোমরা যারা লাইফে লাক্সারি অ্যাট্রাক্ট করতে চাইছো, বা ম্যারেজ লাইফে রিলেশনশিপে ভীষণ প্রবলেম ফেস করছো, ম্যারেজের ক্ষেত্রে ভীষণ অবস্টাকেলস ফেস করছো, তাদেরকে আমি সবসময় বলি আতরের একটা রেমেডি হয় শুক্রর, সেটা ফলো করতে। যে কোনো ফ্লেভারের আতর হতে পারে, রোজ ইত্তার হতে পারে, চন্দন ইত্তার হতে পারে, পুরোপুরি যাতে অ্যালকোহল ফ্রি হয়। পারফিউম হলে কিন্তু চলবে না। আতর নিয়ে নেবে এই আঙুলে, নিয়ে তোমাদের যে ভেনাস মাউন্ট হয়, ঠিক আছে, মেয়েরা বাঁ হাতের ভেনাস মাউন্টে, ছেলেরা ডান হাতের ভেনাস মাউন্টে 3 বার বোলাতে বোলাতে বলবে ওম সোম শুক্রায় নমঃ। যে কোনো শুক্রবার থেকে শুরু করবে। যদি কারো কাছে একদম সময় না থাকে, তারা শুধু শুক্রবার দিন করতে পারে। যদি সময় থাকে, আরো ভেনাসের পাওয়ারকে এনহ্যান্স করার জন্য শুক্রবার দিন থেকে শুরু করে এভরিডে ভেনাসের মাউন্টে 3 বার রাব করে বলে দিলে, 3 বার এই কানের পেছনে, 3 বার এই কানের পেছনে, 3 বার মাথার পেছনে, 12 বার। এই রেমেডিটা ফলো করো, লাক্সারি তো অ্যাট্রাক্ট করবেই, প্লাস রিলেশনশিপ বা ম্যারেজ লাইফ ওরিয়েন্টেড যা প্রবলেম আসছে, ইনফ্যাক্ট যদি কোনো থার্ড পার্সনের ইন্টারফারেন্স রিলেটেড প্রবলেমও আসে, সেটাও দেখবে আস্তে আস্তে চলে যাচ্ছে। মানে যে যে সমস্যাগুলো আছে তার কিছুটা হলেও সমাধান পাওয়া যাবে। আমরা একদম শেষে এসে যদি আরেকটা তোমার কাছে জানতে চাই, যে অনেকেই আছেন যারা এই সংখ্যা তত্ত্ব বলো, জ্যোতিষ শাস্ত্র বলো, এগুলোতে বিলিভ করেন না, হ্যাঁ, তাদের জন্য তোমার কি বার্তা থাকবে? দেখো, আমি প্রথম থেকে এখনো অব্দি বলে এসেছি যে ফেথই সব থেকে বড় ব্যাপার। অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, যে কোনো রেমেডি ফলো করার ক্ষেত্রে, ইনফ্যাক্ট ভগবানের ক্ষেত্রেও। এবারে যদি ফেথ না থাকে, তাহলে অ্যাস্ট্রোলজি আর নিউমারোলজি ফলো করেও কোনো লাভ হবে না। মানে তোমরা যদি কারো আন্ডারে এসে, কারো প্রেসারে এসেও ফলো করো, বা কোনো জেমস্টোন ধরো পড়ে নিলে বা কিছু করলে, ফেথ না থাকলে করা যাবে না। এবারে একটা বার ফেথ আনার জন্য সবাই সেটাকে মিলিয়ে ভালো কোনো অ্যাস্ট্রোলজার বা ভালো কোনো নিউমারোলজিস্টের কাছে বসে গাইডেন্স নিয়ে দেখতেই পারে।
একদম, মানে আর ভালোরও কোনো শেষ নেই, তাই যার উপরে ফেথ রয়েছে তার সঙ্গেই কনসাল্ট করতে হবে, ফেথ না থাকলে ওখানেও কোনো। একদম তাই। থ্যাংক ইউ সো মাচ তোমাকে, এত সুন্দর করে আজকে তুমি আমাদের এই সেশনটায় বোঝালে। আমি মনে হলো স্টুডেন্ট, আমি অনেকটা তোমার কাছে অনেক কিছু শিখে নিলাম। যদিও প্রোগ্রামের পরে অনেক কোয়েশ্চেন তোমার কাছে আমারও থাকবে, যে এটা নিয়ে এটা হতে পারে, এটা নিয়ে এটা হতে পারে, এরকম অনেক কোয়েশ্চেন নিয়ে আমিও তোমাকে হয়তো মাঝে মাঝেই বিরক্ত করব, বাট এনিওয়ে দ্যাটস আ ডিফারেন্ট সিচুয়েশন বা কোয়েশ্চেন। খুব ভালো থেকো, আবার দেখা হবে, আড্ডা হবে, এবং ডেবি আনলিস্টে তোমাকে পেয়ে আরো একবার বলবো থ্যাংক ইউ। আমারও এখানে এসে খুব ভালো লাগছে তোমার সঙ্গে কথা বলে, তুমি এত সুন্দর একজন মিষ্টি আমাকে তোমার সঙ্গে তো আমি ডেফিনেটলি কন্ট্যাক্টে থাকবো, আশা করব আবার আসবো আমি তোমার সঙ্গে কথা বলতে, দেখা করতে। তোমাকেও থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আর যাদেরকে থ্যাংক ইউ না বললেই নয়, তাদের প্রথমেই বলি আমাদের ফার্নিটেল স্টুডিও, যেখানে বসে আজকে আমাদের এই পডকাস্টের শুটিং চলছে। থ্যাংক ইউ সো মাচ ফার্নিটেল। আর রয়েছে আমাদের গিফটিং পার্টনার বি মতিরাম সিলভার জুয়েলারি এবং বাঞ্ছারাম, মিষ্টি মানেই বাঞ্ছারাম। তাদের তরফ থেকে দুটো গিফট হ্যাম্পার আমাদের আজকে যিনি পডকাস্টে গেস্ট রয়েছেন তার জন্য। প্রথমেই দি বি মতিরামের তরফ থেকে একটা ছোট্ট গিফট, মোস্ট ওয়েলকাম। আর রয়েছে, এটা নিতে আমাকে একটুখানি বাঞ্ছারামের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম। আজকের পডকাস্ট কেমন লাগলো কমেন্ট সেকশনে জানান। আজকে নাম্বার নিয়ে অনেক কথা বলেছি, এক একজনের নাম্বার তো এক এক রকম। আপনারা নিশ্চয়ই এতক্ষণে নিজেদের নাম্বার এবং যে আপনার খুব কাছের প্রিয় মানুষ তাদের নাম্বার মেলাতে শুরু করে দিয়েছেন। তাই কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো। আগামী দিনে আর কি কি নিউমারোলজিক্যাল আর কি কি বিষয় নিয়ে জানতে চাইছেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে লিখে পাঠাবেন। পডকাস্টে কোনো মতামত থাকলে সেটাও জানাবেন, সঙ্গে থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন।